শুরুতেই বলে রাখি, আজকের এই বিশ্লেষণধর্মী আয়োজনে আমরা এমন একটা বিষয়ের গভীরে যাব যা বিশ্বের সবচেয়ে জটিল সংঘাতগুলোর মধ্যে অন্যতম। ইসরায়েল আর ফিলিস্তিনের শেকড় এবং বর্তমান বাস্তবতার একটা বস্তুনিষ্ঠ ঐতিহাসিক বিশ্লেষণ নিয়েই আমাদের আজকের এই আয়োজন। ইতিহাস এখানে শুধু অতীতের কোনো গল্প নয়, বরং একদম প্রতিদিনের বাস্তবতা। তো চলুন শুরু করা যাক। প্রাচীন ইহুদি গ্রন্থ তালমুদের একটা চমৎকার কিন্তু বিষাদময় উক্তি দিয়ে শুরু করছে। সেখানে বলা আছে, সৃষ্টিকর্তা পৃথিবীকে 10 ভাগ সৌন্দর্য দিয়েছেন, যার 9 ভাগ পেয়েছে জেরুজালেম আর 1 ভাগ বাকি বিশ্ব। আবার সৃষ্টিকর্তা পৃথিবীকে 10 ভাগ দুঃখও দিয়েছেন, যার 9 ভাগ পেয়েছে এই জেরুজালেম আর 1 ভাগ বাকি বিশ্ব। একটু ভাবুন তো, জেরুজালেমের এই অনবদ্য সৌন্দর্য আর দীর্ঘস্থায়ী বিষাদ দুটোই কিন্তু মানব ইতিহাসের একদম অবিচ্ছেদ্য একটা অংশ। চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে আলোচনা শুরু করি, বিরোধপূর্ণ পবিত্র ভূমি। একটু ভেবে দেখুন, পৃথিবীর এই ছোট্ট এক টুকরো ভূমি একই সাথে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই তিনটি প্রধান ধর্মের জন্যই চরম পবিত্র একটা জায়গা। ইহুদিদের জন্য এটা তাদের ঐতিহাসিক মাতৃভূমি আর পবিত্র টেম্পল মাউন্টের অবস্থান। খ্রিস্টানদের জন্য এটা আবার বাইবেলের ইতিহাসের মূল দৃশ্যপট আর তাদের অপরিহার্য তীর্থস্থান। আর ইসলাম ধর্মে এটা হলো নবী মোহাম্মদের মেরাজ বা নৈশ ভ্রমণের গন্তব্য এবং পবিত্র আল আকসা মসজিদের অবস্থান। হাজার হাজার বছর ধরে এই তিন ধর্মের মানুষের জন্যই এই ভূখণ্ড একটা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক বাতিঘর হিসেবে কাজ করছে। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা দেখব এই অঞ্চলে প্রতিযোগী জাতীয়তাবাদের উত্থান কিভাবে ঘটেছিল। 19 শতকের শেষের দিকের কথা। ওই সময় দুটো সম্পূর্ণ আলাদা জাতীয়তাবাদী আন্দোলন সমান্তরালভাবে রূপ নিতে শুরু করে। একদিকে ছিল জায়নবাদ, যার মূল লক্ষ্য ছিল ঐতিহাসিক ইসরায়েল ভূখণ্ডে ইহুদিদের জন্য একটা নিরাপদ ও স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠা করা। ঠিক তার বিপরীতেই গড়ে ওঠে ফিলিস্তিনি জাতীয়তাবাদ। এটা ছিল একই অঞ্চলে ফিলিস্তিনি জনগণের নিজেদের ভূখণ্ডের ওপর সার্বভৌমত্ব আর আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার একটা আন্দোলন। মজার ব্যাপার হলো, একই ভূমির ওপর দুটো আলাদা সম্প্রদায়ের আত্মপরিচয়ের এই যে টানাপোড়েন, এটাই কিন্তু পরবর্তী ইতিহাসের পুরো গতিপথ ঠিক করে দিয়েছিল। আর এই পটভূমিতেই আমরা এসে পড়ি আমাদের তৃতীয় পর্বে, বিদ্রোহ এবং মোড় ঘোরানো মুহূর্ত। বিংশ শতাব্দীতে এসে এই অঞ্চলের ভৌগোলিক আর রাজনৈতিক মানচিত্র যেন জাদুর মতো বদলে যেতে থাকে। 1936 থেকে 1939 সাল পর্যন্ত চলা ফিলিস্তিনি আরব বিদ্রোহ, এরপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। তারপর আসে 1967 সালের সেই বিখ্যাত 6 দিনের যুদ্ধ, যা সীমানায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। আর সবশেষে 1993 সালের অসলো চুক্তি। এই প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত প্রভাবভাবে এখানকার ভূরাজনৈতিক দৃশ্যপটকে একেবারে নতুন করে সাজিয়েছে। 1948 সালের ওই ঘটনা প্রবাহ ফিলিস্তিনিদের জীবনে নিয়ে আসে এক গভীর ট্র্যাজেডি। আরবিতে একে বলা হয় নাকবা, যার অর্থ মহাবিপর্যয়। ইসরায়েল প্রতিষ্ঠার সময় বিপুল সংখ্যক ফিলিস্তিনির যে গণবাস্তুচ্যুতি ঘটেছিল আর তাদের জীবনের যে আমূল পরিবর্তন এসেছিল, নাকবা মূলত সেই ঐতিহাসিক বেদনারই একটা প্রতীক। অন্যদিকে আমরা যদি ইতিহাসের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে 1948 সালের যুদ্ধের সময় পশ্চিম তীর থেকে জর্ডান প্রায় 17,000 ইহুদি অধিবাসীকেও বহিষ্কার করেছিল। এটা থেকে বেশ স্পষ্টভাবেই বোঝা যায় যে সেই সময়কার এই ভূরাজনৈতিক দ্বন্দ্ব আসলে উভয় পক্ষের সাধারণ মানুষের জীবনেই এক ব্যাপক জনতাত্ত্বিক ও সামাজিক বিপর্যয় ডেকে এনেছিল। আজকের দিনের জনতাত্ত্বিক বাস্তবতাটা শুনলে আপনি হয়তো আরও অবাক হবেন। 1948 সালের সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনি জনসংখ্যা প্রায় 7 গুণ বেড়েছে। বুঝতেই পারছেন, এই বিপুল জনসংখ্যা এই ভূখণ্ডের ভবিষ্যতের যে কোনো সমীকরণে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা নিয়ামক। আমাদের চতুর্থ পর্ব হল জেরুজালেম, বিভক্ত কেন্দ্র। আমরা সাধারণত জেরুজালেমের পুরনো শহরকে ইহুদি, মুসলিম, খ্রিস্টান এবং আর্মেনীয় এই 4টা সুনির্দিষ্ট ভাগে বিভক্ত দেখতেই অভ্যস্ত, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এটা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কোনো ঐতিহাসিক সীমানা নয়। মূলত 1841 সালের একটা মানচিত্রে বহিরাগতরা এই বিভাজনটা তৈরি করেছিল। এটা থেকে আমরা বুঝতে পারি কিভাবে মানচিত্র আর বিভাজন অনেক সময়ই বাইরের মানুষের দৃষ্টিভঙ্গি থেকে এই অঞ্চলে চাপিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, বসতি স্থাপন এবং অচলাবস্থা। তো ইসরায়েলি বস্তি বা সেটেলমেন্ট বলতে আসলে কি বোঝায়? সহজ কথায় এগুলো হলো সেই সব বেসামরিক সম্প্রদায় যেখানে মূলত ইহুদিরা বসবাস করেন। 1967 সালের যুদ্ধে ইসরায়েল যে অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়, এগুলো মূলত সেখানেই বানানো হয়েছে। আর আন্তর্জাতিকভাবে এই জায়গাগুলো এখনও আইনি ও ভৌগোলিকভাবে একটা অমীমাংসিত বিষয়। বর্তমান অচলাবস্থাটা আসলে কতটা বিশাল তা বুঝতে কেবল একটা পরিসংখ্যানই যথেষ্ট। 2020 সালের হিসাব অনুযায়ী
পশ্চিম তীরে প্রায় 4,51,700 জন ইহুদি বসতি স্থাপনকারী বাস করছেন। এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই ভূখণ্ডের ভবিষ্যতের যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে বিশাল বড় একটা বাধা বা বলতে পারেন নির্ধারক হিসেবে কাজ করে। এই যে এত মানুষ, এদের ওখানে থাকার উদ্দেশ্যটা কি? বিশ্লেষণ করলে বেশ চমকপ্রদ তথ্য পাওয়া যায়। এদের উদ্দেশ্যকে মূলত সমান 3 ভাগে ভাগ করা যায়। 33 ভাগ হলেন হারেদি বা অতি কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী। আরও 33 ভাগ হলেন সাধারণ মানুষ, যারা মূলত জীবনযাত্রার মান উন্নত করার জন্য সেখানে গেছেন। আর বাকি 33 ভাগ হলেন আদর্শিক বা ধর্মীয় জায়নবাদী, যারা বৃহত্তর ইসরায়েল ভূখণ্ড প্রতিষ্ঠার আদর্শ দ্বারা প্রবলভাবে অনুপ্রাণিত। এখন বস্তুনিষ্ঠভাবে দেখলে বোঝা যায় এই বসতি স্থাপনের পেছনে বেশ কিছু কৌশলগত লক্ষ্য কাজ করছে। যেমন ধরুন, ইসরায়েলের জন্য একটা শক্ত নিরাপত্তা বলয় তৈরি করা, পাশাপাশি ফিলিস্তিনি সম্প্রদায়গুলোর ভৌগোলিক সংযোগ এমনভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যাতে ভবিষ্যতে একটা অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা খুব কঠিন হয়ে পড়ে। তাছাড়া আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী রাখাও এর একটা অন্যতম প্রধান লক্ষ্য। আর এই পুরো পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে ১৯৯৩ সালের সেই অসলো চুক্তি। এই চুক্তির মাধ্যমে পশ্চিম তীরকে এ, বি এবং সি এই 3 ভাগে ভাগ করা হয়। এর ফলে প্রশাসনিক আর নিরাপত্তা নিয়ন্ত্রণের এমন একটা খণ্ডিত ব্যবস্থা তৈরি হয়েছে যা আজও সেখানকার মানুষের দৈনন্দিন জীবন আর চলাফেরাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করছে। তো এতক্ষণ ধরে আমরা যে গভীর ইতিহাস আর বর্তমান বাস্তবতার ভেতর দিয়ে গেলাম, তা আমাদের সবার জন্যই বেশ বড় একটা চিন্তার খোরাক রেখে যায়। একটু ভেবে দেখুন, এমন একটা পবিত্র ভূখণ্ড যেখানে বিশ্বাস, শত শত বছরের ইতিহাস আর ভৌগোলিক অবস্থানের কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন একেবারে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে, সেখানে এই দুটো সম্পূর্ণ ভিন্ন আর প্রতিযোগী জাতীয়তাবাদী ধারা কিভাবে সামনে এগোবে, কিভাবে তারা একটা শান্তিপূর্ণ এবং সহাবস্থানের ভবিষ্যতের দিকে নেভিগেট করবে? সত্যি বলতে কি, এই প্রশ্নটার উত্তর খোঁজার উপরে নির্ভর করছে বিশ্বের এই অঞ্চলের আগামী দিনের ভবিষ্যৎ।